বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম আমিনুল ইসলামের ঐতিহাসিক বই গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে দ্বিতীয় পর্ব, সর্বজয়ী ব্রিটিশ সাম্রাজ্যবাদ। মামুন, আজকে আমি তোমাকে ইতিহাসের পাঠ দেওয়ার আগে একটা গল্প বলে নেই। মজলুম জননেতা হিসেবে খ্যাত মাওলানা ভাসানী একবার লন্ডনে গিয়েছিলেন। কোনো একটা হোটেলে অবস্থান করার পর যখন বিদায় নেওয়ার সময় এলো, তখন দেখলেন তার সফরসঙ্গীদেরও কেউ কেউ হোটেল থেকে কিছু জিনিস চুরি করছে। মাওলানা ভাসানী তখন কৌতুক করে ফতুয়া দিলেন, এই মিয়া, শরমের কি হইল? পুরো ব্রিটিশ সাম্রাজ্য আমাদের ভারতবর্ষকে শোষণ করে গড়ে উঠেছে। এদের দেশ থেকে যাই চুরি করো না কেন, সব হালাল। মাওলানা সাহেব কিন্তু মিথ্যা কথা বলেননি। আজকের ইংল্যান্ড অত্যন্ত সুসভ্য ও সংস্কৃতি মনা, কিন্তু শত শত বছর ধরে তারা দেশে দেশে লুণ্ঠন চালিয়েছে, গড়ে তুলেছে তাদের সভ্যতা। তাদের শহর বন্দর নগর সমৃদ্ধ হয়েছে অন্য দেশের সম্পদে। মামুন বলল, আসলে সাম্রাজ্যবাদ নিয়ে আমার এত বেশি ধারণাই ছিল না। কি একটা সময় গেছে আসলে যে অল্প কয়েকটা দেশ মিলে পুরো পৃথিবীর সম্পদ লুট করত, স্থানীয় মানুষের উপর অত্যাচার করত। জারিফ বলল, সাম্রাজ্যবাদীরা কিন্তু ভাবতেও পারেনি যে তাদের সাম্রাজ্য এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এজন্য আসলে কৃতিত্ব দিতে হয় জার্মানদের। জার্মানি যদি দুইটা বিশ্বযুদ্ধ না লাগাতো, তাহলে দখলদারিত্বের অবসান আজও হতো কিনা সন্দেহ। দুইটা বিশ্বযুদ্ধ করতে গিয়ে দুর্বল হয়ে পড়ে ইউরোপীয় ডাকাতরা। ফলশ্রুতিতে এশিয়া ও আফ্রিকার দেশগুলো স্বাধীন হয়। যা হোক, গত পর্বে আমরা আলাপ করছিলাম ব্রিটেন কিভাবে আফগানিস্তানের হাতে মার খেয়ে তাদের সাথে শান্তি চুক্তি করে। আজ আমরা দক্ষিণ আফ্রিকায় ব্রিটেনের কর্মকাণ্ড সম্পর্কে জানব। দক্ষিণ আফ্রিকার মাটিতে ইউরোপীয়দের আগমনের কাহিনী। 1815 সাল থেকে 1914 এই 99টি বছর ব্রিটিশ সাম্রাজ্য ছিল সর্বজয়ী। পরাক্রমশালী নেপোলিয়নের পতন হয় 1815 সালে ওয়াটারলুর যুদ্ধে, আর 1914 সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। এই 99 বছর ব্রিটিশরা তেমন কোনো যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়নি। পৃথিবীতে প্রচুর যুদ্ধ হয়েছে এই সময়টায়, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য ছিল এসব যুদ্ধের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত। পুরো পৃথিবী চষে বেরিয়েছে ব্রিটিশরা। সব মহাদেশে উড়েছে ব্রিটিশ পতাকা, ইউনিয়ন জ্যাক। আফগানিস্তানের সাথেই কেবল হেরে শান্তি চুক্তি করেছে। ব্রিটিশকে আরেকটি সমস্যা মোকাবেলা করতে হয়েছে দক্ষিণ আফ্রিকায়। এ যুদ্ধে ব্রিটিশরা জয়ী হয়েছিল। দক্ষিণ আফ্রিকার মাটিতে সুপ্রতিষ্ঠিত হয় ব্রিটিশ শাসন। আজ সেসব কথা বলবো। ইউরোপ ছাড়া পুরো বিশ্বের ইতিহাসটা মোটামুটি একরকম। স্থানীয় লোকজন শান্তিতে বসবাস করছিল। হঠাৎ তাদের মাঝে হাজির হলো পররাজ্যলোভী সাদা চামড়ার ইউরোপীয়রা। দক্ষিণ আফ্রিকার ইতিহাসটাও এর ব্যতিক্রম নয়। দক্ষিণ আফ্রিকায় প্রথম কলোনি করেছিল নেদারল্যান্ডের অধিবাসী ডাচরা। 1652 সালে সর্বপ্রথম কলোনি গড়ে ডাচরা দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। মানচিত্রে তুমি লক্ষ্য করো, কেপটাউন পৃথিবীর একমাত্র নগরী যেখানে দুই মহাসাগর মিলিত হয়েছে। ভারত মহাসাগর আর আটলান্টিক মহাসাগর মিলিত হয়েছে এই নগরীতে। অত্যন্ত স্বাস্থ্যকর স্থান হচ্ছে কেপটাউন। ডাচদের পথ ধরে ফ্রান্স, জার্মানি থেকেও শ্বেতাঙ্গরা দক্ষিণ আফ্রিকায় বসবাস করা শুরু করে, কিন্তু ডাচরাই ছিল প্রভাবশালী। তাদের ভাষা ওলন্দাজ হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকার অফিসিয়াল ভাষা। মামুন বলল, দক্ষিণ আফ্রিকার আদিবাসী কালোরা বাধা দেয়নি? দিয়েছে বটে, কিন্তু তীর ধনুক দিয়ে কি আর মারমুখী ও গোলাবারুদ সজ্জিত ইউরোপীয়দের সাথে পারা যায়? ডাচরা নিজেদের পরিচয় দিত বোয়ার নামে। বোয়ার একটা ডাচ শব্দ যার অর্থ হচ্ছে কৃষক। ডাচ, ফার্সি ও জার্মান অধিবাসীরা দক্ষিণ আফ্রিকার অধিবাসীদের জমি দখল করে কৃষিকাজ করতে লাগলো। দক্ষিণ আফ্রিকার অনেকটা অংশ এই তিন দেশের অধিবাসীদের দখলে এলো।
যখন আসরে নামলো আসল ডাকাত। ১৭৫৭ সালের পলাশির যুদ্ধের জয়ের পর ব্রিটিশদের নজর পড়ে দক্ষিণ আফ্রিকার দিকে। একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইউরোপ থেকে ভারতে আসতে হলে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হতো তখন। সুয়েজ খাল তখনও খনন করা হয়নি। কেপটাউন পরিচিত ছিল ক্যাপ অব গুড হোপ বা উত্তমাশা অন্তরীপ। ব্রিটিশরা ভাবল, ভারতবর্ষ যেহেতু আমাদের কলোনি হচ্ছে, দক্ষিণ আফ্রিকার উপকূলটা তো দখল করতেই হবে। জাহাজগুলো একটু বিশ্রাম নিবে কেপটাউনে, আরাম করে ভারতবর্ষে যাব আমরা। যেই কথা সেই কাজ। ১৭৯৫ সাল থেকে আস্তে আস্তে ব্রিটিশরা দক্ষিণ আফ্রিকার উপকূল জুড়ে বসতি গড়ে। বোয়াররা প্রথম প্রথম বাধা দেয়নি ব্রিটিশদের, কিন্তু অচিরেই লাগলো লড়াই বোয়ারদের সাথে ব্রিটিশদের। ১৮০৬ সালে ডাচদের হটিয়ে ব্রিটিশ বাহিনী কেপটাউন নগরী দখল করে। দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হলো ব্রিটিশ আধিপত্য। ব্রিটেনের কাছে হেরে বোয়াররা চলে যায় আফ্রিকা মহাদেশের আরও ভিতরে ও পূর্ব প্রান্তে। গড়ে উঠে ট্রান্সবাল ও অরেঞ্জ ফ্রি স্টেট নামে দুটি স্বাধীন এলাকা। এসব এলাকায় বসবাস শুরু করে ডাচ, ফরাসি ও জার্মান বংশোদ্ভূত বোয়াররা। আর দক্ষিণ আফ্রিকার উপকূলে কেপটাউন সহ আশেপাশের এলাকা নিয়ন্ত্রণে এলো ব্রিটিশদের। শান্তিতেই চলছিল সব। বোয়ারদের তুলনায় ব্রিটিশরা ছিল উন্নত ও আধুনিক। বোয়াররা ছিল কৃষক, আর ব্রিটেন শিল্পের সূচনা করল দক্ষিণ আফ্রিকায়। এটা স্বীকার করতেই হবে, অন্য সব সাম্রাজ্যবাদীদের তুলনায় ব্রিটেন অনেক অনেক গুণ ভালো ছিল। কিন্তু আবার লাগলো গন্ডগোল। ১৮৬৯ সালে ডায়মন্ডের খনি আবিষ্কৃত হলো অরেঞ্জ ফ্রি স্টেট রাজ্যে। আর ১৮৮৬ সালে স্বর্ণ খনি আবিষ্কৃত হলো ট্রান্সবালে। দুটো এলাকায় বোয়ার অধ্যুষিত। স্বর্ণ ও ডায়মন্ড পরিশোধন করা কঠিন কাজ। কৃষক বোয়াররা সেটা পারছিল না, তাই তাদের রাজ্যে হানা দিল ব্রিটিশ বাহিনী। ব্রিটিশদের সাথে বোয়ারদের দুইবার যুদ্ধ হয়। এসব যুদ্ধের বিস্তারিত বর্ণনায় আমরা যাব না। ১৮৮০ থেকে ৮১ সালে প্রথম বোয়ার যুদ্ধে ব্রিটিশরা পরাজিত হয়ে পিছু হটে। তবে ১৮৯৯ থেকে শুরু হয়ে ১৯০২ সাল পর্যন্ত চলা দ্বিতীয় বোয়ার যুদ্ধে প্রাথমিকভাবে বোয়াররা সফল হলেও পরিশেষে জয় হয় ব্রিটেনের। দক্ষিণ আফ্রিকায় সুপ্রতিষ্ঠিত হয় ব্রিটিশ শাসন পাকাপোক্তভাবে। কোণঠাসা হয়ে পড়ে ব্রিটিশ ব্যতীত অন্যান্য সাদা চামড়ার ইউরোপীয়রা। মামুন বলল, আমি তাজ্জব হয়ে ভাবছি, দেশ কার, অধিবাসী কারা, আর যুদ্ধ করে কারা? কালোদের দেশে এসে তাদেরকে সাইডে সরিয়ে রেখে তাদেরই দেশের মালিকানা নিয়ে যুদ্ধ করে বহিরাগত শ্বেতাঙ্গের দল। হায়রে সভ্য ইউরোপিয়ান। জারিফ বলল, সাম্রাজ্যবাদের যুগে এটা খুব স্বাভাবিক ঘটনা ছিল। জার্মানির পাগলামিতে দিশেহারা ফ্রান্স। জারিফ আজকে মামুনকে বলল, আজকে আমরা প্রথম বিশ্বযুদ্ধ পূর্ববর্তী ফ্রান্সের ইতিহাস নিয়ে একটু আলোচনা করব। ওকে মামুন, প্রথম বিশ্বযুদ্ধের আগের কাহিনীর জানার জন্য ১৮৬১ সালটা খুব গুরুত্বপূর্ণ। এ বছর খণ্ড বিখণ্ড জার্মানি একটা ঐক্যবদ্ধ দেশে পরিণত হয় চ্যান্সেলর বিসমার্কের সুচতুর নেতৃত্ব গুণে। জার্মানির ঐক্যবদ্ধ হওয়ার পিছনে ফ্রান্সের পরাজয় লুকায়িত। ফ্রান্স কোনোদিন চায়নি জার্মানি একটা ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হোক। আর এদিকে বিসমার্কের নেতৃত্বে একের পর এক জার্মান রাজ্য ঐক্যবদ্ধ হয়ে জার্মানির ছায়ায় চলে আসে। চিরশত্রু ফ্রান্সকে খেপিয়ে তার সাথে যুদ্ধ বাঁধাবার পায়তারা করতে চাইলেন সুচতুর বিসমার্ক। ফলাফল তাই হলো, লাগলো লড়াই ফ্রান্স আর জার্মানির মধ্যে। যুদ্ধে জার্মানির কাছে শোচনীয়ভাবে পরাজিত হলো ফ্রান্স। একেবারে ফ্রান্সের মাটিতে বসে জার্মানরা দাপটের সাথে চুক্তি করল। চুক্তি মোতাবেক জার্মানির সব শর্ত মেনে নিল ফ্রান্স। অত্যন্ত সমৃদ্ধ আলসেস লোরেন প্রদেশ জার্মানিকে দেওয়া হলো। ফ্রান্সকে পরাজয়ের স্বাদ দিয়ে এবং আলসেস লোরেন প্রদেশ নিজের দখলে নিয়েই ক্ষান্ত হলো না জার্মানি। ফ্রান্স যাতে ইউরোপের আর কোনো দেশের সাথে
কোনো রকম বন্ধুত্বমূলক চুক্তি করতে না পারে সেজন্য বিসমার্ক ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালালেন। নতুন পাগল জার্মানির তৎপরতায় ঐতিহ্যবাহী সাম্রাজ্যবাদী দেশ ব্রিটেন ইউরোপের রাজনীতি থেকে দূরে থেকে জগৎজোড়া তার সাম্রাজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। 1882 সালে গড়ে উঠল জার্মানি, ইতালি, অস্ট্রো-হাঙ্গেরি সাম্রাজ্যের মধ্যে বন্ধুত্ব। 1887 সালে বিসমার্ক রাশিয়ার সাথে আরেকটা গোপনীয় সামরিক চুক্তি করলেন। ব্রিটেন যেহেতু ইউরোপের রাজনীতিতে আপাতত নাক না গলানোর সিদ্ধান্ত নিল, তাই দেখা গেল পুরো ইউরোপ মহাদেশে ফ্রান্স একগরে হয়ে পড়ল। কিন্তু এই ফাঁকে ঘটল এক অন্যরকম ঘটনা। 1890 সালে জার্মানির নতুন সম্রাট হয়ে আসলেন দ্বিতীয় উইলহেম। 29 বছরের এই খ্যাপাটে সম্রাট বিসমার্কের একরকম শান্তিপূর্ণ কূটনীতির খেলা পছন্দ করলেন না। অর্থনৈতিক শক্তিতে বলীয়ান জার্মানি পারলে গিলে খেতে চায় সমগ্র বিশ্ব, কিন্তু উপায় যে নেই। বিশ্বব্যাপী সাম্রাজ্য গড়ে তুলেছে ব্রিটেন, ফ্রান্স। এখন এই দুই শক্তিকে হিংসা করা ছাড়া আর কি করবে জার্মানি? যা হোক, জার্মান সম্রাট বিসমার্ককে পদত্যাগ করতে বললেন। এই সেই বিসমার্ক যিনি তার সারা জীবন ব্যয় করেছেন জার্মানিকে ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত করতে। আজ 75 বছর বয়সে তাকে পদত্যাগ করতে হলো 29 বছর বয়স্ক একজন নাবালক সম্রাটের নির্দেশে। মামুন বলল, বিশ্ব রাজনীতির ইতিহাসটাই আসলে ষড়যন্ত্র আর নিষ্ঠুরতার ইতিহাস। মোগল সম্রাট আকবরকে লালন পালন করে রাজ্য শিক্ষা দিলেন তার পিতৃবন্ধু বৈরাম খান। শেষমেশ তাকে গুপ্তঘাতক দিয়ে হত্যা করে উপযুক্ত প্রতিদান দিলেন সম্রাট আকবর। জারিফ বলল, তুমি ঠিক উপমাটাই দিয়েছ। আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা বিসমার্কের এরকম অপমানজনক বিদায় প্রাপ্য ছিল না। কিন্তু এটাই হয়ে গেল বাস্তব। বিসমার্কের পদত্যাগের পরপরই বদলে যেতে লাগলো ইউরোপের রাজনীতির দৃশ্যপট। দুর্দণ্ড প্রতাপে পুরো ইউরোপে মাতব্বরি করেছিল বিসমার্ক। কিন্তু এবার জার্মানির যুদ্ধবাজ পাগলা সম্রাটের কারণে জার্মানি ইউরোপের রাজনীতিতে তার বন্ধু হারাতে লাগল। কোণঠাসা ফ্রান্স এবার মাথা উঠে দাঁড়ালো। বিসমার্কের পদত্যাগের পর জার্মানির রাশিয়ার সাথে যে সামরিক সহযোগিতা চুক্তি করেছিল তা আর নবায়ন হয়নি। জার্মান সম্রাট উইলহেম বললেন, রাশিয়ার জারের সাথে তার যে সুসম্পর্ক আছে তাতেই জার্মানির চলবে। কিন্তু তা আর হয়নি। সুযোগ বুঝে ফ্রান্স রাশিয়ার সাথে মৈত্রী গড়ে তুলল। রাশিয়া ছিল ইউরোপের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া দেশ। ফ্রান্স রাশিয়াকে শিক্ষা, কারিগরি খাত, অবকাঠামো নির্মাণে ব্যাপক সহযোগিতা করে তার সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ল। 1894 সালে গড়ে উঠে ফ্রান্স রাশিয়া আতাত। কোনো দেশ কর্তৃক আক্রান্ত হলে দুই দেশ একে অপরকে সম্পূর্ণ সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিল। কেউ কেউ বলেন, প্রথম মহাযুদ্ধের বীজ পুঁতা ছিল এই দুই দেশের আতাত। জার্মানির পূর্বে শত্রু সৃষ্টি হলো রাশিয়া, আর পশ্চিমের শত্রু হলো ফ্রান্স। বিসমার্কের পররাষ্ট্র নীতি জলাঞ্জলি দিল জার্মানি। প্রথম মহাযুদ্ধের পটভূমি তৈরি হতে লাগলো। জার্মানির কাছে পরাজিত হয়ে কোণঠাসা ফ্রান্স এবার ইউরোপে তার বন্ধুর সংখ্যা বাড়াতে চাইল। রাশিয়ার সাথে বন্ধুত্ব তো হলোই, এবার ফ্রান্স ব্রিটেনের সাথে সম্পর্ক গড়ার উদ্যোগ নিল। মামুন বলল, ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে বন্ধুত্ব তৈরি হওয়াটা তো আসলে বিরাট ঘটনা। এই দুইটা দেশ 1000-এর বেশি বছর যাবৎ পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করছে। তারা কিভাবে পারল এই অসাধ্য সাধন করতে? জারিফ বলল, কারণ হচ্ছে সেই জার্মানি। অর্থনৈতিক শক্তিতে বলীয়ান নব্য ধনী জার্মানরা ব্রিটেন আর ফ্রান্সের জগৎজোড়া সাম্রাজ্য দেখে হিংসায় মাথা কুটে মরত। ফ্রান্স ভাবল, একমাত্র ব্রিটেনের সাথে বন্ধুত্ব থাকলেই সে জার্মানির হাত থেকে বাঁচতে পারবে। জার্মানির প্রবল প্রতাপের সামনে ইউরোপীয় দেশগুলি খড়কুটোর মতো উড়ে যাবে। তাই ফ্রান্স ব্রিটেনের দিকে বন্ধুত্বের হাত বাড়ালো। ব্রিটেন ফ্রান্সের প্রস্তাব পেয়ে সানন্দে রাজি হলো। ব্রিটেন ইতিমধ্যে বুঝে ফেলেছে জার্মানরা ফরাসিদের তুলনায় ইংরেজদের আরও বেশি ঘৃণা করে। সুযোগ পেলে জার্মানরা ব্রিটেনের উপর চড়াও হবে।
অবশেষে ১৯০৪ সালে এপ্রিলের ৪ তারিখ ফ্রান্স ব্রিটেন ঐতিহাসিক মৈত্রী চুক্তিতে উপনীত হল। দুদেশ তাদের বিশ্বব্যাপী সাম্রাজ্য পরিচালনার জন্য সমস্ত মতপার্থক্য সরিয়ে দিল। ১৮৮২ সালে ব্রিটেন যখন মিশর দখল করে তখন ফ্রান্স নাখোশ হয়েছিল। এবার ফ্রান্স মিশরে ব্রিটিশ শাসন মেনে নিল। বিনিময়ে ব্রিটেন আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো সহ আফ্রিকার আরও অনেক দেশে ফ্রান্সের শাসন মেনে নিল। ফরাসিদের দখলে থাকা ইন্দোচীনের ৩টি দেশ লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামে ফরাসি শাসন পাকাপোক্ত হল। ব্রিটেনেও খুশি মনে মেনে নিল। ব্রিটেনের দখলে থাকা মিয়ানমার ও মালয়েশিয়ার সাথে যাতে কোনো রকম সংঘর্ষ না হয় সেজন্য দুদেশ মিলে থাইল্যান্ডকে বাফার স্টেট বানালো। সিদ্ধান্ত হলো থাইল্যান্ড কেউ দখল করবে না, থাইল্যান্ড হবে মুক্ত ভূমি। দুদেশের সীমানা নিয়ে সংঘাত যাতে না হয় সেজন্য থাইল্যান্ডকে দখলমুক্ত রাখবে দুই পক্ষ। মামুন বলল, এজন্যই তুমি বলো থাইল্যান্ড যে স্বাধীন, এতে থাইল্যান্ডের কোনো কৃতিত্ব নাই। এক্স্যাক্টলি। তৃতীয় কোনো দেশের মোকাবেলায় ব্রিটেন ফ্রান্স একে অপরকে সাহায্য করবে, চুক্তিতে এটাও বলা ছিল। ১৯০৭ সাল গড়ে উঠল ব্রিটেন রাশিয়া আতাত। ৩১ আগস্ট ১৯০৭ সাল। ইউরোপের ইতিহাসে ক্ষমতার ভারসাম্য তৈরি হলো নতুন করে। আমরা আগেই দেখেছি ফ্রান্সের সাথে শত্রুতার অবসান ঘটালো ব্রিটেন ১৯০৪ সালে। তারও আগে ১৮৯৪ সালে ফ্রান্সের সাথে বন্ধুত্ব তৈরি হয় রাশিয়ার। এবার তৈরি হলো ব্রিটেনের সাথে রাশিয়ার বন্ধুত্ব তৈরি হওয়ার প্রেক্ষাপট। মামুন বলল, ব্রিটেনের সাথে রাশিয়ার সম্পর্ক তো ভালো থাকার কথা না। ক্রিমিয়ার যুদ্ধে তুরস্কের পক্ষ নিয়ে ব্রিটেন ফ্রান্স ও রাশিয়াকে জন্মের শিক্ষা দিয়েছিল। তাছাড়া ইরানের ভূখণ্ড নিয়ে ব্রিটেন ও রাশিয়ার মধ্যে ঠোকাঠুকি চলছিল। আফগানিস্তান দখল করে রাশিয়া ভারতবর্ষে ব্রিটেনের অস্তিত্বকে নাজেহাল করার চেষ্টা চালিয়েছিল যুগের পর যুগ। জারিফ বলল, কথা সত্যি, কিন্তু যেইমাত্র নতুন পাগল জার্মানির আগমন ঘটল ইউরোপের রাজনীতির মঞ্চে, তখনই ব্রিটেন ফ্রান্সের মতো রাশিয়া শঙ্কিত হয়ে পড়ল। ফ্রান্সের সাথে শত্রুতা মিটিয়ে রাশিয়া মৈত্রীর বন্ধনে আবদ্ধ হয়েছিল সেই ১৯৯৪ সালে। ১৯০৭ সালের ৩১ আগস্ট রাশিয়ার সাথে ৩টি চুক্তি স্বাক্ষরিত হয় রাশিয়া আর ব্রিটেনের মাঝে। প্রথম চুক্তিটা ছিল ইরানকে ঘিরে। ইরানকে ৩টি জোনে বিভক্ত করা হয়। ককেশাস সংলগ্ন অঞ্চল দখল করে রাশিয়া, আর পার্সিয়ান উপসাগর সংলগ্ন অঞ্চল দখল করে ব্রিটেন। এই দুই পরাশক্তির অবস্থানকে পৃথক করার জন্য আরেকটা নিরপেক্ষ জোন তৈরি করা হয়। ইরানকে নিয়ে ব্রিটেন রাশিয়ার এই দখলদারিত্বকে কূটনীতির ভাষায় গ্রেট গেম বলা হয়। একটা কথা মনে রাখা প্রয়োজন, ইরান পুরোপুরি কলোনি ছিল না ব্রিটেন রাশিয়ার। ইরানের নিজস্ব সরকার ছিল। ১৯০৬ সালের পর পার্লামেন্টও ছিল। শুধুমাত্র অর্থনৈতিক স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য দুর্বল ইরানকে এই ৩ ভাগে ভাগ করেছিল ব্রিটেন রাশিয়া। চেয়ে চেয়ে দেখা ছাড়া ইরানের আর কিছু করার ছিল না। দ্বিতীয় চুক্তিটা ছিল তিব্বতকে নিয়ে। তিব্বত তখন ছিল স্বাধীন ভূখণ্ড। তিব্বতে রাশিয়া ও ব্রিটেন কেউ হস্তক্ষেপ করবে না, এ মর্মে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়। তৃতীয় চুক্তিটা ছিল আফগানিস্তানকে ঘিরে। স্বাধীনচেতা আফগানদের না পারল ব্রিটিশরা দখল করতে, না পারল রাশিয়া দখল করতে। আফগানিস্তানের সাথেই ব্রিটেনের মহামূল্যবান উপনিবেশ ভারতবর্ষের সীমানা। তাই ব্রিটেন চেয়েছিল আফগানিস্তানের দিকে কোনোভাবেই যাতে নজর না দেয় রাশিয়া, কারণ ভারতবর্ষের সীমানা পর্যন্ত রাশিয়ানরা চলে আসুক সেটা ব্রিটেন কোনোভাবেই চায়নি। রাশিয়া ব্রিটেনের এই দাবি মেনে নিল। এভাবেই ব্রিটেন রাশিয়া ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়। জার্মানির পাগলা রাজা দ্বিতীয় উইলহেমের তামাশা চলছেই। জার্মানির বিরুদ্ধে যখন একের পর এক জোট হচ্ছে ব্রিটেন, ফ্রান্স আর রাশিয়ার মাঝে,
জার্মান সম্রাট উইলহেম তখন সামরিক শক্তি বাড়াচ্ছেন, ব্রিটেনের সাথে পাল্লা দিয়ে নৌবাহিনী বানাচ্ছেন। একের পর এক অস্ত্র কারখানা তৈরি হচ্ছে জার্মানিতে। ১৯০৫ সালে জার্মান সম্রাট এক প্রমত্তরিতে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত মরক্কোর তার্জিয়াস নগরীতে তাশরিফ আনয়ন করেন। মরক্কো তখন নামমাত্র স্বাধীন, যদিও ফ্রান্স তার ঘাঁটি তৈরি করে রেখেছে। জার্মান সম্রাট মরক্কো গিয়েই উস্কানি দিলেন স্থানীয় লোকদের, তোমরা সব স্বাধীন হও, ফ্রান্সকে বিতাড়িত করো, জার্মানি তোমাদের সাহায্য করবে। তড়িঘড়ি করে ফ্রান্স ব্যাপারটায় হস্তক্ষেপ করল, সমর্থন জোগালো ব্রিটেন, রাশিয়া, আমেরিকা। জার্মানির বিরুদ্ধে সরব হয় সব দেশ, একমাত্র ঘনিষ্ঠ মিত্র অস্ট্রো-হাঙ্গেরি বাদে। সব দেশ মিলে মরক্কোকে ঘিরে একটা চুক্তি করে। সিদ্ধান্ত হয় মরক্কোতে সব দেশ ব্যবসা বাণিজ্য করবে, কোনো দেশ মরক্কোতে প্রভাব বিস্তার করতে পারবে না। মরক্কো সংকট নিয়ে লজ্জায় পড়ল উদ্ধত জার্মানি, কারণ ফ্রান্সের বিরুদ্ধে কিছুই করতে পারল না তারা। আফ্রিকান দেশ মরক্কোকে নিয়ে দ্বিতীয়বার আরেকটা সংকট সৃষ্টি হলো ১৯১১ সালে। মরক্কোর সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ ছড়িয়ে পড়ল, ফ্রান্স সুলতানকে সাহায্য করতে সৈন্য পাঠালো। জার্মানি বলল হতেই পারে না, ফ্রান্স নিজেই মরক্কোতে সংকট সৃষ্টি করে এখন তা দখল করার পায়তারা করছে। জার্মানরা এক শক্তিশালী নৌবাহিনী পাঠালো, আবার ফ্রান্সের পাশে দাঁড়ালো ব্রিটেন, রাশিয়া। কয়েক বছরের মধ্যে জার্মানি হয়ে পড়ল ইউরোপে বন্ধুহীন। জার্মান নৌবাহিনী পিছু হটল। মরক্কোকে নিয়ে দ্বিতীয়বার এই সংকটের কারণে বোঝা গেল বিশ্ব নতুন একটি যুদ্ধের দ্বারপ্রান্তে। কোন উসিলায় কোন সময় যে যুদ্ধ লেগে যায় তার কোনো ঠিক নাই। মামুন বলল, তাহলে প্রথম বিশ্বযুদ্ধের সময়ে ইউরোপের জোটবদ্ধ রাজনীতির অবস্থাটা ছিল একরকম, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এক পক্ষে আর জার্মানি, ইতালি, অস্ট্রো-হাঙ্গেরি অপর পক্ষে। জারিফ বলল, ঠিকই তাই, কিন্তু কয়েক বছরের মধ্যে জোটের মধ্যে একটু অদল বদল হয়। সুযোগ বুঝে ইতালি জার্মানির নেতৃত্বাধীন পক্ষ ত্যাগ করে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়ার দলে ঢুকে পড়ে, আর জার্মানির সাথে চরম দুস্তি গড়ে তোলে তুরস্কের ওসমানীয় সালতানাত। ধীরে ধীরে সব বলবো। প্রথম মহাযুদ্ধের বিস্তারিত বিবরণ ১৯১৪ থেকে ১৯১৮। মামুন প্রশ্ন করল, মিস্টার জারিফ, তোমার প্রতি আমার একটা প্রশ্ন আছে, বলো। প্রশ্নটা হচ্ছে, বিংশ শতাব্দীর কাহিনী বলতে গিয়ে তুমি আমাকে যেভাবে সাম্রাজ্যবাদ ও তৎকালীন বিশ্বের পরাশক্তিগুলোর বর্ণনা দিলে তা এক কথায় অসাধারণ, কিন্তু আমার মনে খটকা হচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধ তো এসব শক্তিশালী ও সাম্রাজ্যবাদী দেশগুলোর মাটিতে শুরু হয়নি, শুরু হয়েছে পূর্ব ইউরোপের ছোট্ট দেশ বসনিয়ার রাজধানী সারায়েভোতে। আমরা সবাই জানি অস্ট্রো-হাঙ্গেরির রাজবংশের যুবরাজ ফ্রান্সিস ফার্ডিনান্দ ও তার স্ত্রী সোফি পূর্ব ইউরোপের দেশ বসনিয়ার রাজধানী সারায়েভোতে পৌঁছান ১৯১৪ সালের ২৮ জুন। নগরীর মেয়র কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা সভায় যোগ দেওয়ার প্রাক্কালে সার্বিয়ান বিচ্ছিন্নতাবাদী গেব্রিয়েল প্রিন্সিপ যুবরাজ ও তার স্ত্রীকে গুলি করে হত্যা করেন। এ ঘটনাকে কেন্দ্র করেই প্রথম মহাযুদ্ধের সূচনা হয়। আমার প্রশ্ন হলো, এই ঘটনায় পরবর্তীতে কিভাবে পরাশক্তিগুলো জড়িয়ে পড়ল? জারিফ বলল, সার্বিয়ান বিচ্ছিন্নতাবাদী কর্তৃক অস্ট্রো-হাঙ্গেরি বংশের যুবরাজ স্ত্রীসহ নিহত হওয়ার সাথে সাথে কিন্তু যুদ্ধ শুরু হয়নি। যুদ্ধ শুরু হয়েছে ঠিক ১ মাস পর। কেন এ ঘটনাকে কেন্দ্র করে পুরো বিশ্বে যুদ্ধ ছড়িয়ে পড়ল, এটা বুঝতে হলে তোমাকে অত্র অঞ্চলের রাজনৈতিক ও ভৌগোলিক বিন্যাস জানতে হবে। চলো আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করি। বলকান অঞ্চলের ইতিকথা ও তুরস্কের ওসমানীয় খেলাফত। বলকান একটি তুর্কি শব্দ, এর অর্থ হচ্ছে পার্বত্যাঞ্চল। বলকান রাষ্ট্রগুলো পূর্ব ইউরোপে অবস্থিত। আলবেনিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, কসোভো, উত্তর মেসিডোনিয়া, মন্টেনিগ্রো, রোমানিয়া, সার্বিয়া, স্লোভেনিয়া
এই দেশগুলি বলকান অঞ্চলের দেশ নামে পরিচিত। তুমি মানচিত্রে এ দেশগুলোর অবস্থান লক্ষ্য করে মনে রাখো, কারণ পরীক্ষায় এ সংক্রান্ত প্রশ্ন আসে। যেহেতু তুরস্ক ছিল মুসলমান দেশ, তাই পূর্ব ইউরোপের এই বলকান রাষ্ট্রগুলিতে ইসলামী সংস্কৃতি ও ধর্ম আসন গেড়ে নেয়। প্রচুর খ্রিস্টান লোক মুসলমান হয়ে পড়ে তুরস্কের শাসনে, বিশেষ করে আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগুভিনা, কসোভোতে এ দেশগুলোতে মুসলমানের সংখ্যা গরিষ্ঠ। কিন্তু পূর্ব ইউরোপের মাটিতে তুরস্কের শাসন একদম পছন্দ করত না বিশাল দেশ রাশিয়া। মামুন জিজ্ঞেস করল, তুরস্কের প্রতি রাশিয়ার এত ক্ষোভের কারণ কি? জারিফ বলল, এই প্রশ্নের উত্তর জানার সাথে প্রথম মহাযুদ্ধ সম্পর্কে ভালো ধারণা হয়ে যাবে। এবার বলছি শোনো। পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের লোকজন ছিল জাতিতে স্লাভ জনগোষ্ঠীর লোক, একেবারে রাশিয়ার জাত ভাই। রাশিয়ানদের মতো বলকান অঞ্চলের লোকগুলিও ছিল খ্রিস্টান। রাশিয়া চাইতো পূর্ব ইউরোপের লোকগুলিকে নিয়ে তুরস্ককে হটিয়ে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। 1568 সাল থেকে রাশিয়া তুরস্কের ওসমানী সুলতানদের বিরুদ্ধে প্রথম যুদ্ধ শুরু করলো। এরপরে রাশিয়ানরা তুরস্কের বিরুদ্ধে কত যুদ্ধ যে করল তার কোনো হিসাব নাই। তুরস্ককে সারাক্ষণ রাশিয়াকে নিয়ে চিন্তা করতে হতো। মূলত রাশিয়ার তৎপরতায় তুরস্ক ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ উপাধিটাই দিয়েছে রাশিয়া। তুরস্ক তখন প্রকৃতই ইউরোপের রুগ্ন মানুষ। ধীরে ধীরে এক সময়কার মহাপ্রতাপশালী তুরস্ক ইউরোপের আধুনিক রাষ্ট্রগুলো অপেক্ষা পিছিয়ে পড়ল। বলকান অঞ্চলের দেশগুলো তুরস্কের কবল থেকে মুক্ত হতে চাইল। রাশিয়া তো তুরস্ককে দুর্বল করে দেওয়ার জন্য সারাক্ষণ তৈরি। 1878 সালে স্বাধীন হয়ে পড়ল সার্বিয়া। 1908 সালে স্বাধীন হয় বুলগেরিয়া। সার্বিয়া ছিল রাশিয়ার অনুগত এবং তীব্র তুরস্ক বিদ্বেষী। সার্বিয়ানরা চাইতো এ অঞ্চল থেকে তুরস্ক সরে গেলেই সার্বিয়ার নেতৃত্বে স্লাভ জনগোষ্ঠী নিয়ে বিশাল এক স্বাধীন দেশ গড়ে তুলবে। সার্বিয়ার পাশে তুরস্কের চিরশত্রু রাশিয়া তো আছেই। তুরস্কের হাত থেকে একটার পর একটা বলকান দেশগুলো স্বাধীন হতে থাকে, আর সার্বিয়া রাশিয়ার সহায়তায় সুখ স্বপ্ন দেখা শুরু করে। কবে সে তুরস্ককে হটিয়ে অত্র অঞ্চলের মাতব্বর হবে। কিন্তু হলো না। জার্মানির মিত্র অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য 1908 সালে বলকান অঞ্চলের দেশ বসনিয়া অ্যান্ড হার্জেগুভিনা দখল করল। সার্বিয়া ভেবেছিল তুরস্কের পতনের পর সেই দখল করবে অত্র অঞ্চলের সব দেশ। কিন্তু অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য তার বাড়াবাতেই ছাই দিয়ে ফেলল। নব্য পরাশক্তি জার্মানির ঘনিষ্ঠ মিত্র হওয়ায় অস্ট্রো হাঙ্গেরির বিরুদ্ধে কেউ কিছু বলতেও পারল না। সার্বিয়া তার বড় ভাই রাশিয়ার কাছে বিচার দিল। বলল, বড় ভাই, অস্ট্রো হাঙ্গেরি যে আমার পড়শি বসনিয়া অ্যান্ড হার্জেগুভিনা দখল করল, আমি এখন কি করব? রাশিয়া তখন সার্বিয়াকে দুটি বুদ্ধি দিল। প্রথম বুদ্ধিটাই ছিল খুব মারাত্মক। রাশিয়া সার্বিয়াকে বলল, অস্ট্রো হাঙ্গেরির সম্রাট ও তার অনুগতদের প্রতি সন্ত্রাসবাদী হামলা চালানোর জন্য প্রশিক্ষণ দিয়ে কিছু ঘাতক বাহিনী তৈরি করতে। মনে রেখো মামুন, ঘাতক বাহিনীর ধারণা যুগে যুগেই ছিল। আমাদের ভারতবর্ষ ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ সহ অজস্র বিপ্লবীরা উপনিবেশিক শাসকদের হত্যা করতে এরকম বাহিনীতে নাম লিখিয়েছিল। মামুন বলল, এখন তাহলে বুঝতে পারছি কেন অস্ট্রো হাঙ্গেরির যুবরাজকে হত্যা করতে চেয়েছিল সার্বিয়ান বিপ্লবী গেব্রিয়েল ফিনসিপ। জারিফ বলল, এখন তো হিসাব সহজ। বলকান অঞ্চলে স্লাভ জাতির লোকজন ছিল রাশিয়ার জাত ভাই, আর বলকান অঞ্চল শাসন করত তুরস্ক। তুরস্ক যখন দুর্বল হয়ে পড়ল, রাশিয়া তার ঘনিষ্ঠ মিত্র সার্বিয়াকে অত্র অঞ্চলের নেতা বানাতে চাইল। রাশিয়া চাইতো তুরস্কের পতন হওয়ার পর সার্বিয়াই হবে স্লাভ জনগোষ্ঠীর ভাগ্যবিধাতা। নিয়মমাফিক সব এগুচ্ছিল। কিন্তু অস্ট্রো হাঙ্গেরি 1908 সালে বসনিয়া অ্যান্ড হার্জেগুভিনা দখল করলে পাশার দান উল্টে গেল। সার্বিয়ার স্বপ্ন মার খায়।
তাই সার্বিয়া অস্ট্রো-হাঙ্গেরির বিরুদ্ধে গোপনে ঘাতক বাহিনী তৈরি করে, যার ফলশ্রুতিতে ১৯১৪ সালের ২৮ জুন যুবরাজ ফার্দিনান্দ সস্ত্রিক একজন সার্বিয়ান বিপ্লবী কর্তৃক নিহত হন। স্বল্প সময়ের ব্যবধানে বলকান অঞ্চলে দুটি যুদ্ধ। সার্বিয়াকে দেওয়া রাশিয়ার দ্বিতীয় বুদ্ধিটা ছিল একটা বলকান লীগ গঠন। বুলগেরিয়া, সার্বিয়া, গ্রিস এবং মন্টেনিগ্রো এই ৪ দেশকে নিয়ে রাশিয়ার পৃষ্ঠপোষকতায় বলকান লীগ গঠিত হলো ১৯১২ সালে। এই বলকান লীগ গঠন করার উদ্দেশ্য ছিল ইউরোপের মাটি থেকে তুরস্ককে চিরতরে বিদায় করে দেওয়া। ১৯১২ সালের ৮ অক্টোবর মন্টেনিগ্রো প্রথমে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পরে সব দেশ যোগ দেয়। ২ মাসের মধ্যেই যুদ্ধবিরতি ঘোষিত হয়। পরে ১৯১৩ সালের মে মাসে লন্ডনে তুরস্কের সাথে বিবদমান দেশগুলোর একটা চুক্তি হয়। ইউরোপের মাটি থেকে সব ভূখণ্ড হারায় তুরস্ক। মামুন বলল, রাশিয়া তো তাহলে বাড়ির শয়তান। তুরস্কের বিরুদ্ধে কিছু না করলে বুঝি তার দিন যায় না। জারিফ বলল, ঠিক তাই। রাশিয়ার ক্রমাগত যুদ্ধ ও কূটনীতিতেই তুরস্ক একেবারে দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয় বলকান যুদ্ধের পটভূমি আরও অদ্ভুত। তুরস্কের বিরুদ্ধে পাওয়া ভূখণ্ড মেসিডোনিয়ার ভাগাভাগি নিয়ে বলকান লীগের রাষ্ট্রগুলো নিজেরা মারামারি শুরু করে। মেসিডোনিয়ার ভাগ নিয়ে বুলগেরিয়ার সাথে সার্বিয়ার প্রথম সংঘাত শুরু হয়। ১৯১৩ সালের জুনের ১ তারিখ এ সংঘাতের শুরু। সার্বিয়ার সাথে যোগ দেয় গ্রিস ও রোমানিয়া। শেষ পর্যন্ত এই যুদ্ধে বুলগেরিয়া পরাজিত হয় সার্বিয়ার কাছে। আজকের আলোচনায় শেষমেশ এটাই বলতে চাই যে রাশিয়ার উস্কানিতে সার্বিয়া হয়ে পড়ে বলকান অঞ্চলের গুরুত্বপূর্ণ শক্তি। রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন মিলে ত্রিপক্ষীয় একটা জোট তো ছিলই। যেহেতু অস্ট্রো-হাঙ্গেরি জোট সার্বিয়ার পড়শি বসনিয়া দখল করল, অস্ট্রো-হাঙ্গেরির মিত্র জার্মানি চুপ করে থাকল। ইউরোপে সব হারিয়ে তুরস্ক এবার সরাসরি জার্মানির আশ্রয়ে চলে গেল। তুরস্ক বুঝে গেল জার্মানির সাথে না মিশলে তার অস্তিত্বই আর রাখবে না রাশিয়ানরা। অবশ্য জার্মানির সাথে তুরস্কের সব সময় একটা ভালো সম্পর্ক ছিল। আশা করি প্রথম মহাযুদ্ধের পূর্বের প্রেক্ষাপট আমি বুঝাতে পেরেছি। জারিফ বলল, আবারও গত পর্বের কথাগুলো আবার স্মরণ করি। অস্ট্রো-হাঙ্গেরি বংশের যুবরাজ ফার্দিনান্দ ১৯১৪ সালের ২৮ জুন বসনিয়ার রাজধানী সারায়েভো সফরে গেলে উগ্র সার্বিয়ান বিচ্ছিন্নতাবাদী গেব্রিয়েল প্রিন্সিপ কর্তৃক সস্ত্রীক নিহত হন। সার্বিয়ানরা অস্ট্রো-হাঙ্গেরিকে কিছুতেই সহ্য করতে পারছিল না। কিন্তু অস্ট্রো-হাঙ্গেরি ১৯০৮ সালে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা দখল করে বলকান অঞ্চলে শক্তি বাড়াচ্ছিল। এটাই ছিল সার্বিয়ার মন খারাপের মূল কারণ। সার্বিয়া ছিল রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। যাই হোক, যুদ্ধ শুরু হয়েছিল ১ মাস পরে ১৯১৪ সালের ২৮ জুলাই। এই ১ মাস চলছিল যুদ্ধ বন্ধের জন্য নাটক। সে কাহিনী শোনো। তলে তলে যুদ্ধ প্রস্তুতি, বাস্তবে যুদ্ধ বন্ধের নাটক। মামুন, তোমাকে মনে রাখতে হবে, একমাত্র ব্রিটেন ছাড়া সবাই যুদ্ধ করার জন্য পাগল হয়ে উঠেছিল। ১৮১৫ সালে নেপোলিয়নের অবসানের পর ইউরোপে বড় আকারের কোনো যুদ্ধ হয়নি। ১৮৫৪ সালে ক্রিমিয়ার যুদ্ধে বৃহৎ শক্তিগুলো জড়িয়ে পড়েছিল ঠিকই, কিন্তু সেটা পশ্চিম ইউরোপের মূল ভূখণ্ডে নয়। ইউক্রেনের ক্রিমিয়ায় সেই যুদ্ধে রাশিয়ানরা হেরে যায় ফ্রান্স, ব্রিটেন, তুরস্কের কাছে। জার্মানির যুদ্ধে নামার জন্য অজুহাত খুঁজছিল বহু বছর ধরেই। একটা উসিলা পেলেই সে যুদ্ধে নামবে, এটাই ছিল জার্মানির মূলনীতি। ব্রিটেনের সাথে পাল্লা দিয়ে নৌশক্তি বাড়াচ্ছিল জার্মানি। ব্রিটেনের উপনিবেশগুলো দখল করার একটা লোভ জার্মানির ছিলই। সার্বিয়াতে যখন অস্ট্রো-হাঙ্গেরির যুবরাজ নিহত হলো, জার্মানি আগ বাড়িয়ে তার মিত্র অস্ট্রো-হাঙ্গেরিকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলল। যে যুদ্ধের জন্য জার্মানরা অপেক্ষা করছিল, সে সুযোগ অবশেষে এসে গেল। যুদ্ধ করার জন্য রাশিয়া ছিল আগ্রাসী। রাশিয়ান জার দ্বিতীয় নিকোলাস ঘোষণা করলেন, সার্বিয়ার জন্য আমরা সব কিছু করার জন্য প্রস্তুত। পুরো বলকান অঞ্চলে সার্বিয়াকে শক্তিশালী করা ছিল রাশিয়ার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।
যুদ্ধ করার জন্য ফ্রান্সও প্রস্তুত। ফ্রান্স 1871 সালে জার্মানির হাতে যে শোচনীয় পরাজয় বরণ করেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য সে হন্যে হয়ে উঠল। ফ্রান্সের মনে এবার জোশ উঠল, কারণ তার পাশে আছে পরাক্রমশালী সাম্রাজ্যবাদী শক্তি ব্রিটেন। এবার সে হারবে না, এই মনোভাব নিয়ে ফ্রান্স তার সৈন্যবাহিনী সাজাতে লাগল। অস্ট্রো হাঙ্গেরি রাজবংশ যুদ্ধের জন্য প্রস্তুত। যেহেতু বলকান অঞ্চল থেকে তুরস্ককে তাড়িয়ে দেওয়া হয়েছে লজ্জাজনক পরাজয়ের মাধ্যমে, এবার বলকান অঞ্চল দখল করবে অস্ট্রো হাঙ্গেরি। এছাড়াও শক্তিশালী জার্মানি তার পক্ষে থাকায় সে আরও আগ্রাসী হয়ে উঠল। সার্বিয়াও যুদ্ধ চায়। 1914 সালের 28 জুন যখন সার্বিয়ান বিচ্ছিন্নতাবাদী অস্ট্রো হাঙ্গেরির যুবরাজকে হত্যা করল, প্রতি উত্তরে অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়াকে চরমপত্র দেওয়ার পর এসবের ব্যাপারে গা সারা ভাব দেখায় সার্বিয়া। চরমপত্রকে সার্বিয়া তার সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মনে করে যুদ্ধ করার প্রস্তুতি নিল। তাছাড়া সার্বিয়া জানত তাকে ছায়ার মতো আশ্রয় দিচ্ছে রাশিয়া, আর রাশিয়ার সাথে মিত্রতা আছে দুই পুরাতন সাম্রাজ্যবাদী শক্তি ফ্রান্স ও ব্রিটেনের। এই যুদ্ধে জার্মানি ও তার মিত্ররা হারবেই, এ আশায় সার্বিয়া প্রস্তুত। মুমূর্ষু তুরস্ক যুদ্ধের জন্য প্রস্তুত। ইউরোপে সব হারিয়ে তুরস্ক ধুঁকছিল। নিজের দেশে ছিল গণ অভ্যুত্থানের আশঙ্কা। শক্তিধর জার্মানির সাথে জোট বাঁধায় তুরস্ক আশায় ছিল কিছু একটা পাবে সে এই যুদ্ধ থেকে। একমাত্র ব্রিটেন যুদ্ধ চায়নি। ব্রিটেন জানত যুদ্ধ লাগলে তার বিশ্বব্যাপী সাম্রাজ্য ক্ষতিগ্রস্ত হবে। যুদ্ধ থামানোর জন্য ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড গ্রে হন্যে হয়ে সব পক্ষকে বুঝাতে লাগলেন। রাশিয়া ও অস্ট্রিয়াকে নমনীয় রাখার জন্য ব্যাপক চেষ্টা করেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ইতালি ও মার্কিন যুক্তরাষ্ট্র আপাতত নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিল। অবশেষে বাজল যুদ্ধের দামামা। 1914 সালের 28 জুন অস্ট্রো হাঙ্গেরির যুবরাজ নিহত হওয়ার পর সার্বিয়াকে চরমপত্র দেয় অস্ট্রো হাঙ্গেরি। বলাই বাহুল্য, সার্বিয়া এ চরমপত্র প্রত্যাখ্যান করে। সার্বিয়া যদি সন্তোষজনক উত্তর দিতে অস্ট্রো হাঙ্গেরিকে ঠান্ডা করতে পারত, তাহলে হয়তো জল এতদূর নাও গড়াতে পারত। চরমপত্রের সন্তোষজনক উত্তর না পেয়ে অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সার্বিয়ার বিরুদ্ধে সৈন্য সমাবেশের ঘোষণা দেয় অস্ট্রো হাঙ্গেরি। যুদ্ধ ঘোষণার আগ মুহূর্তে ভিয়েনার জনগণ সাময়িক আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। বিশাল জনতা ভোর পর্যন্ত দেশপ্রেমিক গানের তালে তালে মিছিল সহকারে রাস্তা প্রদক্ষিণ করে। 28 জুলাই 1914 সাল সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অস্ট্রো হাঙ্গেরি। শুরু হয় প্রথম মহাযুদ্ধের দামামা, মানব ইতিহাসের অন্যতম এক প্রাণঘাতী যুদ্ধ। প্রায় 4.5 বছর চলে এই যুদ্ধ। যুদ্ধে মারা যায় অন্তত 1,80,00,000 মানুষ। আহত অথবা পঙ্গুত্ব বরণ করে আরও 5 কোটি লোক। নাগরিক জীবনকে বিষিয়ে তোলে এই যুদ্ধ। রাশিয়া যখন দেখল তার ঘনিষ্ঠ মিত্র সার্বিয়ার উপর যুদ্ধ ঘোষণা করল অস্ট্রো হাঙ্গেরি, পরের দিন 29 জুলাই সার্বিয়ার সমর্থনে সৈন্য পাঠানোর কথা ঘোষণা করে। নাটক আবার শুরু। একদিকে সৈন্য সমাবেশ, অপরদিকে সংকট মোকাবেলার জন্য ব্রিটেনকে মধ্যস্থতা করার আহ্বান জানায় রাশিয়া। রাশিয়ার কথা মতো ব্রিটেন জার্মানিকে অনুরোধ করে অস্ট্রো হাঙ্গেরিকে শান্ত করতে। এবার জার্মানি শুরু করল নাটক। ব্রিটেনের নিকট জার্মানি প্রতিশ্রুতি দেয় অস্ট্রো হাঙ্গেরিকে সে থামাবে। আসলে ঘটনা উল্টো। জার্মানি মূলত যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে। 30 জুলাই অস্ট্রো হাঙ্গেরি জার্মানিকে খবর দেয় রাশিয়ানরা বিশাল সৈন্য সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। তাই রাশিয়ার ফাঁদে পা দিয়ে যুদ্ধ বন্ধ করা হবে বোকামি। ফ্রান্স ও ব্রিটেন রাশিয়াকে সৈন্য সমাবেশ করতে নিষেধ করে। এবার মাঠে নেমে পড়ে জার্মানি। আগস্ট মাসের 1 তারিখ জার্মানি রাশিয়াকে চরমপত্র দেয় 12 ঘন্টার মধ্যে সৈন্য সমাবেশ বন্ধ করতে। রাশিয়া কোনো উত্তর দেয়নি। আগস্টের 2 তারিখ এবার জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধ বন্ধ করার সব প্রচেষ্টা ব্যর্থ হলো। রাশিয়া সার্বিয়া এক পাশে,
অন্য পাশে জার্মানি ও অস্ট্রো-হাঙ্গেরি। ব্রিটেন, ফ্রান্স তখনও মাঠে নামে নাই। কিন্তু জার্মানি এই দুই পরাশক্তিকে যুদ্ধে নামালো গায়ে পড়ে ঝগড়া বাঁধিয়ে।